সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংসদের সংরক্ষিত নারী এমপিদের ক্ষমতা আসলে কতটুকু, নাকি তারা শুধুই অলংকার? কি বলছেন বিশেষজ্ঞরা? থাকছে বিশেষ প্রতিবেদন। একটা ভূমিকা আছে, নারী সংসদেরও একটা প্রোঅ্যাক্টিভ রোল আছে। হাম উপসর্গ নিয়ে আরও 11 শিশুর মৃত্যু, 55 দিনে প্রাণহানি ছাড়ালো 400, নতুন করে হাসপাতালে ভর্তি প্রায় 1300 শিশু। জুলাই গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরে 9 জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠন। নানক তাপস সহ আসামি 28 জন, সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ 8 জন। আগামী 8-6-26 তারিখ থেকে সাক্ষীর সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, সেই আহ্বান প্রধানমন্ত্রীর। পুলিশ সপ্তাহ উদ্বোধন, জনগণের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ সরকার প্রধানের। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। 500 টাকা পারিশ্রমিক দিয়ে শুরু করা অভিনেতা থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। নাটকীয়তা পেরিয়ে শপথ, প্রথম দিনই বেশ কয়েকটি সরকারি আদেশে সই। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। সংসদের সংরক্ষিত আসন নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করলেও তাদের কার্যকরী ক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয় ক্ষমতা চর্চার সুযোগ অনেকটাই সীমিত। বিশেষজ্ঞরা বলছেন, নারীর প্রকৃত ক্ষমতায়নের জন্য দরকার নীতি নির্ধারণী অধিকার। সংসদে নারীর অংশগ্রহণ বাড়াতে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা, কিন্তু সবচেয়ে বেশি যে প্রশ্নটি ওঠে সেটি হলো, এই আসন নারীদের সত্যি কি ক্ষমতায়িত করছে, নাকি তারা থেকে যাচ্ছেন শুধুমাত্র সংখ্যার হিসেবে? মাঠ পর্যায়ে নির্বাচিত এমপিদের সঙ্গে দ্বন্দ্ব, নির্দিষ্ট এলাকার না থাকা, সব মিলিয়ে কতটা কার্যকর তাদের ভূমিকা? সশ্রদ্ধ চিত্তে শপথ। জাতীয় সংসদের সংরক্ষিত আসন নারীদের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে প্রবেশের দুয়ার খুলে দিয়েছে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে অবস্থান সৃষ্টির সুযোগ পাচ্ছেন তারা, এমনটাই মনে করেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপি দলীয় এই সদস্য। এই কাজের পরিধি করে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না যদি কেউ কাজ করতে চায়। এখানে মাইন্ডসেটটার একটা ব্যাপার থাকে, পুরুষরা মনে করে যে না, আমরা তো এই ভোটটা নিয়ে আসছি। আইনগতভাবে সংরক্ষিত নারী এমপিরা নির্বাচিত এমপিদের মতোই সুযোগ সুবিধা পান, তবে জনস্বার্থে তাদের দৃশ্যমান ভূমিকা কেন কম? যে কমিটিগুলো, সে কমিটিগুলো ম্যাক্সিমামই পুরুষরা থাকে, সেখানে পুরুষ তখন ডমিনেট করার চেষ্টা করে তার পক্ষে, যে প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি থাকে, সেইখানে নারী এমপিকে সে ওইখানে ওই জায়গাটা সে দিতে চায় না। সে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের চেষ্টা করে। এই হ্যারাসমেন্টটা দেখা গেল যে নারী একটা চেয়ার কাবিখা পেয়েছে, সেটা দিতে যাবে ওই পুরুষের, ওই আপনার যে প্রেসিডেন্ট সেক্রেটারি বা সে কক্ষিগত করার চেষ্টা করছে। সংরক্ষিত নারী আসনের এমপিদের সুনির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা না থাকায় নেই সরাসরি বরাদ্দ। তাহলে তারা কিভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন? কাগজে কলমে ক্ষমতা এবং বাস্তব ক্ষমতার মধ্যে ফারাক কতটুকু, সে বিষয়টি খুঁজে দেখব আমরা। মাঠ পর্যায়ে সংরক্ষিত আসনের এমপি ও নির্বাচিত এমপিদের মধ্যে দায়িত্ব ও কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব অনেকটাই পরিচিত বাস্তবতা। কাগজে সমান ক্ষমতা থাকলেও প্রভাব বেশি থাকে সরাসরি নির্বাচিতদের। সংরক্ষিত নারী এমপিরা মূলত সুপারিশ, সমন্বয় এবং ব্যক্তিগত উদ্যোগে কাজ এগিয়ে নেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ছোটখাটো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করেন। বিনীত অনুরোধ করছি। তবে এই প্রক্রিয়ায় অনেক সময় নির্বাচিত এমপিদের সাথে সমন্বয় ঘাটতির ফলে তৈরি হয় দ্বন্দ্ব, যা প্রভাব ফেলে উন্নয়ন কার্যক্রমে। একদিকে সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর সুযোগ, অন্যদিকে ক্ষমতার সীমাবদ্ধতা। এই দ্বৈত বাস্তবতায় সংরক্ষিত নারী আসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রয়োজন কাঠামোগত পরিবর্তন। সরকার উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বা উন্নয়নের নীতি নির্ধারণে
এই নারী সাংসদদের আরও অধিক মাত্রায় সম্পৃক্ত করবেন, সেইটা সরকার চাইলে কিন্তু তাদের অংশগ্রহণ সম্পৃক্তি এগুলো বাড়ানো যায়। সরকারেরও যেমন একটা ভূমিকা আছে, নারী সাংসদদেরও একটা প্রোঅ্যাক্টিভ রোল আছে। এই দুটো সমন্বয় ঘটলে ওই অলংকারিক ভূমিকা থেকে আসলে বের হতে পারবেন, না হলে তো এটাকে জাতীয় অর্থের অপচয় হবে। বিশেষজ্ঞদের মতে নারীদের জন্য সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা হলে সত্যিকার অর্থেই তাদের ক্ষমতায়ন ঘটবে। আমি বাংলাদেশের প্রতি শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে 4 শিশু মারা গেছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে 7 জন। এ নিয়ে গত 15 মার্চ থেকে রবিবার পর্যন্ত 55 দিনে সারা দেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে 409 শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় নতুন করে 205 জন হাম আক্রান্ত হয়েছে। এই সময় 1503 জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে 1278 জন হাসপাতালে ভর্তি হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য 8 জুন পরবর্তী দিন ঠিক করেছে আদালত। জুলাই 2024 আন্দোলনে উত্তাল ঢাকাসহ সারা দেশ। 18 ও 19 জুলাই নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উস্কানি, প্ররোচনা ও প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতিতে নিরীহ ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজ সহ মারা যান 9 জন, আহত হন আরও অনেকে। এই মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আনা হয় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক মেয়র তাপস সহ 28 জনের বিরুদ্ধে। রবিবার এই অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শুধু মোহাম্মদপুরে এই ঘটনাটা ঘটে নাই, সারা বাংলাদেশে তখন একটা যে জেনোসাইড হলো, এটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। আজকে আমাদের অনারেবল ট্রাইব্যুনালে চার্জ গঠন হয়েছে। আগামী 8-6-26 তারিখ থেকে সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা ও তাপসের মধ্যে ফোনালাপ ছিল উস্কানিমূলক ও অমানবিক। তিনি আন্দোলন দমনে চেষ্টা করতে পারেন বা তিনি রাষ্ট্রীয় নানান কলাকৌশল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওপেন নির্দেশনা দিয়েছি লেথাল ওপেন বিভেদ করবে, সোজা গুলি করবে। এই রকম একটা অমানবিক বা ভয়াবহ একটা আদেশ, যার ফলশ্রুতিতে আপনারা দেখবেন এরপর থেকেই সারা বাংলাদেশে, শুধু মোহাম্মদপুর এলাকায় না, সারা বাংলাদেশে লেথাল ওয়েপন ব্যবহার করার প্রবণতা বেড়ে গেল এবং নির্বিচারে পুলিশ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা শুরু করলো। এই মামলায় গ্রেপ্তার আছেন 4 জন, আর নানক ও তাপস সহ পলাতক 24 জন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া সবার আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করারও তাগিদ দেন সরকার প্রধান। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় 4 দিন ব্যাপী পুলিশ সপ্তাহ। খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার আগে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিপীড়িত, নির্যাতিত অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে
বর্তমান সরকারের প্রত্যাশা। স্বাধীনতা যুদ্ধে রাজারবাগে নির্মম পুলিশ হত্যাযজ্ঞের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে। শুধুমাত্র স্মরণের মধ্যে দিয়েই আপনাদের আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল পুলিশকে দমনপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পুলিশ সপ্তাহ চলবে 13 মে পর্যন্ত। এদিকে রাষ্ট্রপতি দেশের বাইরে থাকায় পুলিশ পদক প্রদান স্থগিত করা হয়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিশ্বে একটি সুদক্ষ আধুনিক মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন। রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমানে বড় চ্যালেঞ্জ। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আইনগত ও মানবিক হবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীকে জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। বিশ্ব মা দিবস আজ। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় এই দিবস। মা দিবসের আধুনিক ধারণার সূচনা যুক্তরাষ্ট্রে 1908 সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন আন্না জার্ভিস নামে এক ব্যক্তি। পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতির জন্য এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি। পরে 1914 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা দেন। বাংলাদেশে এই দিনটি ঘরোয়া পরিবেশে উদযাপন করা হয়। মা মানে ভালোবাসা, নিরাপত্তা আর নিঃস্বার্থ যত্ন। জন্মের পর নিজের মাকে জড়িয়ে ধরে মা ডাক শেখে সবাই। এর ব্যতিক্রম রয়েছে কিছু মানুষের জীবনে। নিজের মা নয়, অপরিচিত মানুষের মায়া আর যত্নে গড়া যাদের জীবন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা জন্ম না দিয়েও হয়ে ওঠেন মা। নিজের সন্তান নয়, তারপরও ছোট ছোট এসব মুখের হাসি, কান্না, অভিমান আর স্বপ্নকে বুকে আগলে রাখেন তারা। এমন স্নেহ, ভালোবাসা আর যত্নে বেড়ে উঠছে রাজধানীর তেজগাঁওয়ের সরকারি শিশু পরিবারের ছোট্ট মনিরা, যারা খুঁজে পেয়েছে মায়ের মমতায় ভরা এক নতুন আশ্রয়। গভর্নমেন্ট হাই স্কুল, আমি ওয়ানে পড়ি। পড়াশোনার যে স্কুলে সাইড কেনার এরকম যদি বলে তাহলে আম্মুর কাছে যে বলি, পরে আম্মু কিনে দেয়। এখানে খুব ভালো লাগে, কিছুদিন হয়েছে এখানে এসেছি। আম্মা ওনাদের সবাইকে খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন আসছিলাম তখন এই কষ্টটা ফিল হয়েছে, এখন মানে এই জায়গায় থাকতে থাকতে এখানে ভালোবাসা পেয়ে পেয়ে এখন ভুলে গেছে। খাওয়ানো, ঘুম পাড়ানো কিংবা অসুস্থ হলে পাশে থাকা, সবকিছুতেই তারা সত্যিকারের মায়ের ভূমিকা পালন করেন। কেউ স্কুলে যাচ্ছে, কেউ ছবি আঁকছে। ভালোবাসায় বদলে যাচ্ছে এসব শিশুর জীবন। আমি আস্তে আস্তে এখানে বড় হয়েছি, ওনাদের কাছে থেকেছি, ওনারাও আমাদের মায়ের ঘাটতি পূরণ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করি, মা দিবস পালন করি, পয়লা বৈশাখ করি, ঈদ করি। এখন ঢাকা কলেজ চারুকলা ইনস্টিটিউট, সেখানে পিডিগ্রিতে আছে। বড় হয়ে আমার পেন্টিং নিয়ে একটা বড় শখ যে বড় আর্টিস্ট হওয়া। শিশুদের মানসিক বিকাশে কাজ করছেন শিক্ষক ও পরিচর্যাকারীরা। তাদের যত্নে বদলে যাচ্ছে ছোট্ট মনিদের জীবন।
আমার বাচ্চাটাকে আমি যেভাবে স্কুলে দিচ্ছি ওরা ঠিক ওইভাবেই এখান থেকে তার মেধা অনুযায়ী সেই স্কুলেই পড়ছে এবং তারা নাচে গানে সব কিছুতে আমরা সব রকম ট্রেনিং দিয়ে থাকি। বর্তমানে যে নতুন কুড়ি আবার শুরু হয়েছে, ওখানে আমাদের 4 থেকে 5টা বাচ্চা নতুন কুড়িতে পার্টিসিপেট করতেছে। ওরা ন্যাশনাল ফুটবল টিমে খেলছে, ওরা আমাদের একটা বাচ্চা আছে প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলে জাতীয়ভাবে, এবং সব ন্যাশনাল প্রোগ্রামেই ওরা অংশগ্রহণ করে। 136 শিশুর সবাইকে নিজের সন্তানের মতোই দেখেন বলে জানান এই কর্মকর্তা। শিশুর শৈশবের সারল্যকে রক্ষা করার জন্য প্রত্যেকটা মানুষের শৈশবটা যে সুন্দর, শৈশবটাকে শৈশবের মতো রাখার চেষ্টাটাই মূলত আমরা করে থাকি এবং এর মধ্যে আসলে সব কিছুই চলে আসে, তার শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা। আমাদের এই প্রতিষ্ঠানগুলোর নাম হচ্ছে শিশু পরিবার, যাতে তারা অনুভব করে যে তারা একটা পরিবারে আছে। একটা বর্ধিত পরিবার হিসেবে এই পরিবারের যে অনুভূতিটা, এই মূল্যবান অনুভূতিটাকে নিশ্চিত করার চেষ্টা করাটাই মূলত আমার কাজ। এই ছোট ছোট হাসিমাখা মুখগুলোর পেছনে রয়েছে না পাওয়ার অনেক গল্প। তবু মায়েদের ভালোবাসা আর যত্ন তাদের শেখাচ্ছে জীবন থেমে থাকার নয়। একটু ভালোবাসা আর সুযোগ পেলেই তারাও হয়ে উঠতে পারে সমাজের উজ্জ্বল আলো। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জীবিকার তাগিদে দুর্গম পাহাড়ি এলাকার মায়েদের জীবন সংগ্রাম চলে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। শিশুদের বাড়িতে রাখার সুযোগ না থাকায় সাথে নিতে হয় তাদেরও। কাজের পুরো সময়টা সন্তানকে পিঠে বেঁধেই চলে তাদের কর্মব্যস্ততা। ভোরের আলো ফোটার আগেই পাহাড়ে শুরু হয় কর্মব্যস্ততা। এভাবে মায়েরা বেরিয়ে পড়েন কাজে। প্রত্যেক মায়ের সাথে তাদের শিশু সন্তান। পিঠে কিংবা বুকের সঙ্গে সন্তানকে বেঁধে কাজ করেন তারা। কেউ জুম চাষ করেন, আবার কেউ সংগ্রহ করেন কাঠ। অনেক মা স্থানীয় বাজারে সবজি বিক্রি করতে যান। মা দিবসেও থামে না পাহাড়ের সংগ্রামী এই মায়েদের জীবন যুদ্ধ। প্রিয় সন্তানকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করার স্বপ্ন দেখেন তারা। যদিও এখনও পাহাড়ি জনপদে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। পরিবারের রাখার সমস্যার কারণে হয়তো দেখভাল করার লোক নাই, সেই জন্য সাথে করে বাচ্চাকে নিয়ে যায়। তারপরে ওখানে কাজ করতে করতে তখন বাচ্চাকে দুধ খাওয়ায়, আর এর দুধ খাওয়ায় এবং ওখানে ঘুমাই রাখে। আমার সকল ছেলে তাকে যেভাবে পারি বালা করে মানুষ করে ওনাকে মানুষের মতো মানুষ করে তুলি, সুশিক্ষিত করে উঠতে যাবে, এটাই আমার শখ। প্রতিকূল পরিবেশেও পরিবারের অর্থের যোগান দেন কর্মঠ এই মায়েরা। এক বোনরা শাক বিচিলি কাজ টেঙা পাই, কত কষ্ট করি লেখাপড়া করি। আরো আছি এই সামনে দি পরীক্ষা চলিব, 4,000 টেঙা কত দিও, খরচ বেশি। এই লেখাপড়া তারপরে ঘর ভাড়া দান করা, এই মাতৃত্বের ভালোবাসার পাশাপাশি পাহাড়ের কঠিন জীবন যুদ্ধের নামই মা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুপুরে দগ্ধদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। হাসপাতালের সামনে আহাজারি মা মরিয়ম বেগমের, তার মেয়ের জামাই ও তাদের 3 শিশু সন্তান দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায়। নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণে ঘটে এই দুর্ঘটনা। পরিবারের কর্তা আবুল কালামের 95% শরীর পুড়ে গেছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। 5 জন রোগীরই আসলে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গিয়েছে এবং সবারই মেজর বার্ন। তো আমরা সকলকেই ভর্তি রেখেছি এবং আমাদের চিকিৎসা প্রোটোকল অনুযায়ী আমরা ড্রেসিং সম্পন্ন করে প্রত্যেকের চিকিৎসা শুরু করেছি এবং সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। সুতরাং আমরা তাদেরকে এসডিইউতে শিফট করছি। দুপুরে দগ্ধদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। এখানে আমাদের সর্বাত্মক সর্বশ্রেষ্ঠ যে ট্রিটমেন্ট আছে, আমাদের সম্মানিত ডাক্তারগণ সেই ট্রিটমেন্টগুলি করতেছেন। যে আর্থিক ব্যবস্থা করা হবে, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এই ঘটনাটা দেখে আমি অত্যন্ত মর্মাহত। আমরা 2-1 দিনের ভিতর ইন্টার মিনিস্টারিয়াল একটা মিটিং করব এই অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য মানুষের মধ্যে। এর আগে আহতদের ঘরে পাইপলাইনের গ্যাস ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণ হয়, এতে পুড়ে যায় পরিবারের সবাই।
বিকট শব্দ উঠছে, শব্দ শুনি না আমার পোলামায় লই আমি দৌড়াই নিচে নামতেছি, নিচে নামে এই অবস্থা বিস্ফোরণ। এখানে 4-5 জন লোক পাশের রুমা একবারে আমি ঘুমানোছিলাম, ঘুমানো আতঙ্ক করছি, ওটার পরে দিয়ে সব ভাঙে ছেড়ে দিয়ে আমার এই যে নাক পেটে এসে গা। সমস্ত রুমে বদ্ধ হয়ে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়েছে। চেম্বার সৃষ্টি হওয়ার কারণে যে নিস্তারায় যে ছিল উনি সিগারেট ধরাতে যাওয়ার ফলেই হঠাৎ করে এই দুর্ঘটনাটা ঘটছে। এখানে যখন এই গ্যাসের চেম্বার থাকবে তখনই যদি আগুনের স্পার্ক পাওয়ার সাথে সাথেই গ্যাস সেখানে একটা অ্যাটম বোমার মতো সৃষ্টি হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য সহ বিভিন্ন পণ্য আমদানিতে ইটালি আগ্রহী বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেজান্দ্রে। রবিবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান ইটালির রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ ও ইটালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এই সময় বাংলাদেশকে ইটালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি কেনার আহ্বান জানান রাষ্ট্রদূত। এছাড়া দেশটিতে নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ও ইটালির মধ্যে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। চট্টগ্রামে গণভোট বাস্তবায়ন ইস্যুতে সেমিনার করেছে 11 দলীয় জোট। বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। এলডিপি চেয়ারম্যান অলি আহমদ বলেন, গণভোট বাস্তবায়ন প্রশ্নে সরকারের অবস্থান এবং রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই দেশে অস্থিরতা তৈরি হয়েছে। সেমিনারে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণই রাষ্ট্রের প্রকৃত সার্বভৌম শক্তি, পার্লামেন্ট নয়। একই সঙ্গে তিনি বিএনপির রাজনৈতিক কর্মকৌশলের সমালোচনা করেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, সার্বভৌম ক্ষমতার প্রশ্নে অজ্ঞতা রাজনৈতিক সংকট আরও বাড়াচ্ছে। দেশের বাইরের খবর। মাত্র 500 টাকা পারিশ্রমিক দিয়ে শুরু করা জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। শিশুশিল্পী হিসেবে সিনেমায় যাত্রা শুরু করা বিজয়ের রাজনৈতিক উত্থানও যেন সিনেমার গল্পকেই মনে করিয়ে দেয়। শপথ নিয়েই বিনামূল্যে বিদ্যুৎ, নারীদের সুরক্ষায় বিশেষ বাহিনী সহ বেশ কয়েকটি সরকারি আদেশে সই করেছেন বিজয়। 4 দিনের টানটান নাটকীয়তা ও নানা জল্পনা কল্পনার পর অবশেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জনপ্রিয় অভিনেতা চন্দ্রশেখর জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়। রোববার স্থানীয় সময় সকাল 10টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন তিনি। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। একই সাথে শপথ নেন নতুন সরকারের 9 মন্ত্রীও। অনুষ্ঠানে হাজার হাজার সমর্থক জয়ধ্বনি দিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। শপথ নেয়ার ঠিক আগ মুহূর্তে মঞ্চে উপস্থিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অনুষ্ঠানের বিশেষ চমক ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। এছাড়া বিজয়ের মা বাবা ছাড়াও ভারতীয় জনতা পার্টির রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। শপথ নিয়েই পুরোদমে দায়িত্ব পালন শুরু করেছেন বিজয়। আবাসিক গ্রাহকদের 200 ইউনিট বিনামূল্যের বিদ্যুৎ, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং নারীদের সুরক্ষায় বিশেষ বাহিনী গঠনের সরকারি আদেশে সই করেন তিনি। একজন সহকারী পরিচালকের ছেলে থেকে মুখ্যমন্ত্রী হওয়া নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন বিজয়। জনগণকে মিথ্যা আশ্বাস না দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায় বিচারের এক নতুন যুগের শুরুর প্রতিশ্রুতিও দেন বিজয়। নির্বাচনে এককভাবে 108টি আসন পেলেও বিধানসভায় 118 আসনের কোটা পূরণ না হওয়ায় গত কয়েকদিন রাজনৈতিক টানাপোড়েন ছিল রাজ্যটিতে। বারবার বাধার মুখেও হার মানেন বিজয়। শনিবার পর্যন্ত চলা রুদ্ধশ্বাস লড়াইয়ের অবসান ঘটে সন্ধ্যায়, যখন 2 জন করে বিধায়ক সহ ভিসিকে এবং IUML উভয়ই বিজয়কে সমর্থন জানায়। এই সরকার গঠনের মধ্যে দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন এলো। প্রায় 60 বছর পর ডিএমকে ও AIADMK'র বাইরে অন্য কোনো দল সরকার গঠন করল। বিশ্লেষকদের মতে এটি রাজ্যের রাজনীতিতে নতুন যুগের সূচনা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।
এরই সাথে শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংসদের সংরক্ষিত নারী এমপিদের ক্ষমতা আসলে কতটুকু, নাকি তারা শুধুই অলংকার? কি বলছেন বিশেষজ্ঞরা? সরকারেরও যেমন একটা ভূমিকা আছে, নারী সাংসদদেরও একটা প্রোঅ্যাক্টিভ রোল আছে। হাম উপসর্গ নিয়ে আরও 11 শিশুর মৃত্যু, 55 দিনে প্রাণহানি ছাড়ালো 400, নতুন করে হাসপাতালে ভর্তি প্রায় 1300 শিশু। জুলাই গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরে 9 জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠন। নানক তাপস সহ আসামি 28 জন, সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ 8 জুন। আগামী 8-6-26 তারিখ থেকে সাক্ষীর সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, সেই আহ্বান প্রধানমন্ত্রীর। পুলিশ সপ্তাহ উদ্বোধন, জনগণের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ সরকার প্রধানের। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। 500 টাকা পারিশ্রমিক দিয়ে শুরু করা অভিনেতা থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। নাটকীয়তা পেরিয়ে শপথ, প্রথম দিনই বেশ কয়েকটি সরকারি আদেশে সই। এই ছিল এখনকার মতো। এরই সাথেই বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।